একটা কথা, তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই। বেনজির চলে গেছে, 4 মে মাসের 4 তারিখে সেটা সপরিবার নিয়ে চলে গেছে। দুর্নীতির অভিযোগ ওঠায় সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা, ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা, এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একটা খবর স্টার্ট করে চোখে পড়লো আজকে, তো বেশিরভাগ পত্রিকা প্রথমে যে বেনজিরের সম্পত্তির বিবরণ ছবিও দিয়েছে, তাই না? সাবেক আইজি ডক্টর বেনজিরের দুর্নীতি এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের অনিয়ম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই নিউজ ভিডিওতে আমি বিভিন্ন নিউজ আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। যেমন আজিজকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাইরাল হয়ে গিয়েছে এবং কি বিষয়গুলো সবগুলো দেখতে পারবেন। শুধু তাই নয়, বেনজির আহমেদকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছে আজকের এই ভিডিওতে। তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওতে আরও দেখতে পারবেন শেখ হাসিনা কবে পদত্যাগ করতে চলেছে, সত্যি কি শেখ হাসিনা পদত্যাগ করবে, এবং আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা অনেক বড় বড় কথা বলেছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে সব কিছু বুঝতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো ভিউয়ার্স, বিস্তারিত ভিডিওতে চলে যাওয়ার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। একটা খবর স্টার্ট করে চোখে পড়লো আজকে, তো বেশিরভাগ পত্রিকা প্রথমে যে বেনজিরের সম্পত্তির বিবরণ ছবিও দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে, 4 মে মাসের 4 তারিখে সেটা সপরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। হ্যাঁ, আমি পত্রিকা যা দেখলাম যে 60 কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকা যা দেখেছি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোম করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের প্রতি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে, লুটপাট বর্গির দেশ তৈরি করেছেন না। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম। দুর্নীতির অভিযোগ ওঠায় সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা, ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা, এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাদদের তালিকা করতে চাইলে নিজ দলের শীর্ষ নেতাদের নাম শুরুতেই চলে আসবে। নাজিব বেগের রিপোর্ট। আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে গুঞ্জন উঠেছে ব্যাংকের সব অর্থ তুলে নিয়ে দেশের বাইরে চলে গেছেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদকে জেলে যেতে হবে কিনা সেটি নির্ধারণ করবে আদালত। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতারা বলছেন, তারা সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান আজিদের মতো দুর্নীতিবাজদের তালিকা করবেন। এ নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যাদের দলে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র ফেরাবে, এমন বক্তব্য প্রহসন। এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই। এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে। আমাদের এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে
ইন্সপিরেশন, অনুপ্রেরণার স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন। এটা আসবে যে কেন আমরা তাকে বের করতে পারিনি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি। আমরা সেদিকে সরে আসি। আমরা যখন আমরা পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলে যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে এখান থেকে আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরে নিচ্ছি, আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি এজ এ পার্টি এটা অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা, তার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। শহীদ জিয়া রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক সমস্যা তো থাকবেই, একা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারে হয়ে যাবে, তা তো হয়নি। তো আমরা তো আপনার লড়ছি, মরছি, এবং আমরা আত্মত্যাগ করছি। এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন আমরা আলোচনা করি, ঠিক করবো ভবিষ্যতে। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেইলিওর হ্যাজ না, কিন্তু আমরা মনে করি ইটস নট ফেইলিওর। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের। একটা কথা, তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনার যে প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই, আমি জেনে কথা বলবো। যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে, এতে করে পুলিশ বাহিনী মানে তার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কেন? এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিড কালে তারা যে কাজটি করেছেন, এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি, কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে, তার দায় প্রতিষ্ঠান নেয় না। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। তা আমরা সে কি দোষ করেছে, কি না দোষ করেছে, সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তের পরে এগুলো জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট তার অনুসন্ধান করতেছে। পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজিরের দুর্নীতি এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের অনিয়ম। জেনারেল আজিজের দুর্নীতির সাথে তার অনিয়মটা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। তো কাজে আমি যেহেতু তার বিরুদ্ধে এখনও দুর্নীতির ওইরকম কোনো প্রচার হয়নি, অভিযোগ হয়নি, তদন্ত হয়নি, কাজেই তার বিষয়টি অনিয়ম হিসেবেই থাকুক এ পর্যন্ত। অনেকে সন্দেহ করে যে তিনি দুর্নীতি করেছেন, কমিশন খেয়েছেন। এটা সবাই বলে, বড় বড় পদে থাকলে সবাই বলে, এটা সময় আসলেই এটা বোঝা যাবে। কিন্তু ব্যাপারটা হলো জনাব আজিজকে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে, ভীষণ রকম টানা হেঁচড়া হচ্ছে। এবং এই মুহূর্তে ডক্টর আজিজ এবং ডক্টর বেনজির মনে হচ্ছে বাংলার রুশদি, সালমান রুশদি। সালমান রুশদি যখন স্যাটানিক ভার্সেস নামক যে বইটি ওটি লিখলেন, তখন সারা দুনিয়াতে তিনি একজন নিন্দিত ব্যক্তিরূপে চিহ্নিত হলেন। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন, এবং তার কেউ যদি হত্যা করতে পারে তাহলে তিনি একটি বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করলেন, এবং সেটি এখনও বহাল আছে। এবং তিনি বেশ কয়েকবার প্রাণনাশের, যে শুধু হুমকি নয়, প্রাণনাশের মুখোমুখি হয়েছেন, এবং তার একটি চোখ রীতিমতো তুলে নেওয়া হয়েছে এক এক জায়গাতে আমেরিকাতে আক্রমণ করে। তো এখন সেই সালমান রুশদিকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু কেউ তাকে ভালোবাসি না, এখন ঘৃণা করি। কিন্তু একটা সময় তাকে ঘৃণা করাটা একটা স্টাইলে পরিণত হয়েছিল। যে যত সালমান রুশদিকে গালি দিতে পারবে, সে তখন নিজেকে ততটা অভিজাত, ততটা ধার্মিক, এরকম তার কাছে সেটা মনে হতে থাকলো। এরকম একটি অবস্থা। তো যাই হোক, এখন এই যে সালমান রুশদি, তো সালমান রুশদির যে অবস্থা হয়েছিল ব্রিটিশ লেখক, এখন আজিজ সাহেব এবং বেনজির সাহেবের অবস্থা বাংলাদেশে তদ্রুপ হচ্ছে। যে যেখানে পাচ্ছে তাকে গালাগালি করছে, তাদেরকে গালাগালি করছে, তাদেরকে সমালোচিত করছে, তাদের সাথে কারো সম্পর্ক থাকলে অস্বীকার করা হচ্ছে। এবং তাদের দ্বারা যদি কেউ উপকার পেয়ে থাকেন, তাদের দ্বারা যদি কেউ নিজেদের অস্তিত্ব রক্ষা করে থাকেন, তারা এখন রীতিমতো এদেরকে পারলে চোখের সামনে থেকে সরাতে পারলে বেঁচে যায়। তারা যা করেছেন তা যেভাবে আলোচিত হচ্ছে, আবার তারা যা করেননি এরকম অনেক অদ্ভুত বিষয়ও তাদের বিরুদ্ধে এমন সব লোক অভিযোগ করছেন, যারা যদি দুর্নীতির বিশ্ববিদ্যালয় হয়, সেই দুর্নীতির বিশ্ববিদ্যালয়ে যারা ভাইস চ্যান্সেলর হবেন, সেই ভাইস চ্যান্সেলর আর সেই তুলনায় দুর্নীতি বিশ্ববিদ্যালয়ের হয়তো বেনজির বা আজিজ সাহেব একজন ছাত্র, ফার্স্ট ইয়ারের ছাত্র। এখন এরকম ফার্স্ট ইয়ারের যারা ছাত্র, তাদের বিরুদ্ধে সেই ভাইস চ্যান্সেলর, দুর্নীতির ভাইস চ্যান্সেলর যারা হবেন, তারা সমালোচনা করছেন, বলার চেষ্টা করছেন যে
এদের এটা হবে, ওটা হবে, এটা হবে, এটা হবে না, তারা এই কাজটা ঠিক করেনি, তাদের এই দুর্নীতির দায় দায়িত্ব আমরা নেব না, এই নানা রকম বিভিন্ন কথাবার্তা। আপনারা সেই সমস্ত চাচা, সে সমস্ত দাদা, সে সমস্ত মানে কুতুব যারা বলছেন এদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে কম বেশি সবাই জানেন। তো যাই হোক, এখন মূল ব্যাপারটা হলো যে বেনজির সাহেব এবং আজিজ সাহেব এই যে কর্মগুলো করেছেন যদি সত্য হয়ে থাকে, তাহলে তারা একটা সিস্টেমের মধ্যে থেকে করেছেন। যেমন আজকে আমি ভিডিওটি যখন করছি তখন প্রথম আলো পত্রিকাতে একটি রিপোর্ট এসেছে, সেটা হলো 4 জন সংসদ সদস্য তারা একটা সিন্ডিকেট করে মালয়েশিয়াতে এই দরিদ্র গরিব মানুষদেরকে পাঠানোর, শ্রমবাজারের যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের মধ্যে সিন্ডিকেট করে এই 4 জন এই মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এবং এই লাভ করতে গিয়ে তারা গরিব মানুষকে ঠকিয়েছেন, সিন্ডিকেশন হয়েছে, এবং জাতিসংঘ পর্যন্ত এই মালয়েশিয়ার শ্রমিক পাঠানো নিয়ে এই বাংলাদেশের এই সিন্ডিকেটের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে দুর্নীতি তো কেউ একা করতে পারে না, একটা সিন্ডিকেট নিয়ে করে। আমাদের দেশের বর্তমান যে অবস্থা, যারা দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, দল চালাচ্ছেন, যারা ক্ষমতা চালাচ্ছেন, তাদের মধ্যে সকলেরই 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি। বিশাল একটা সিন্ডিকেট, তারা ডিম থেকে শুরু করে সদরঘাটের বিড়ি, কিংবা সদরঘাটের সামনে যে ফলের বাজার আছে সেই ফলের বাজার থেকে শুরু করে আলু বাজার থেকে শুরু করে মেটাল মার্কেট, মিটফোর্টের মেটাল মার্কেট থেকে শুরু করে নবাবপুর রোডে যে সকল পাইকারি দোকান আছে সেখান থেকে বাদ দিয়ে এই ফুটপাতে যারা বসে মালামাল বিক্রি করে হকার তারা, এবং শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন মোড়ে, গুলশান মোড়ে যারা ভিক্ষা করে, ভিক্ষুকদেরকে যারা নিয়ন্ত্রণ করে, এই সবারই একটা সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। এমনকি যে ময়লা পরিষ্কার করে, সেই ময়লা পরিষ্কার করে মেথডদের হক নষ্ট করে এই ময়লার পরিষ্কার করার একটা সিন্ডিকেটও বাংলাদেশে গড়ে উঠেছে, এবং সবগুলোর সাথে ক্ষমতা জড়িত। এবং এরা সমাজের প্রত্যেকটি স্থানে ছিদ্র করে দিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে। রান্নাঘরে দুর্নীতি, টয়লেটে দুর্নীতি। আপনি চিন্তা করেন, একজন এমপিকে খুন করে তার মাংসকে কিমা বানিয়ে তারপর শেষে সেটা টয়লেটে ফেলে দেওয়া হয়েছে। তারপর আবার সেই টয়লেটে ফ্লাশ করার পর সেটা ভিতর দিয়ে গিয়ে সেফটি ট্যাঙ্কিতে গিয়েছে, কলকাতার মতো জায়গাতে, এবং সেই সেফটি ট্যাঙ্কিতে খোঁজ করে সেই এমপির মাংসপিণ্ড পাওয়া গেছে। এখন এটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কবিতা, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যাকে কিভাবে শিল্পে রূপান্তর করা যায় সেটাও একটা কবিতা। এইরকম দুর্নীতি নিয়ে আমাদের এই বাংলায় অসম্ভব রকম কবিতা, মহাকাব্য এবং মহাভারতের মতো বিশাল বিশাল সাহিত্য রচনা হয়ে গেছে। ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া, বিমাগুলোকে শেষ করে দেওয়া, সরকারি আমানতগুলোকে শেষ ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া, সরকারের যত উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডকে তছনছ করে দেওয়া। এই যে প্রায় 1,10,000 কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে লোন এনে, রাশিয়া থেকে লোন এনে আমরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার চেষ্টা করছি। এটা আদৌ হবে কিনা আমরা বলতে পারি না। এর কারণ হলো যে ওটা চালানোর জন্য যে পারমাণবিক উপকরণ দরকার, ইউরেনিয়াম দরকার, সেই রাশিয়ান ইউরেনিয়াম, এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে রাশিয়া, তৈরি করেছে রাশিয়া, এবং এখানে যে ইউরেনিয়াম দরকার সেটার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কাজে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরেনিয়াম আনা আমাদের জন্য আদৌ সম্ভব হবে না। আর সেই ইউরেনিয়াম ছাড়া এই প্রকল্পটি চালানো সম্ভব হবে না। প্রকল্পটি যদি নাও চলে, এই 1,10,000 কোটি টাকা এখানে যে ঋণের সুদ দিতে হবে। এখন লোকজন বলাবলি করছে যে ভারতে এই সমপরিমাণ বিদ্যুৎ উৎপন্ন ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক কেন্দ্র রাশিয়া যদি করতো, বা ইভেন যদি পাকিস্তানে করতো, খরচ 3 ভাগের 1 ভাগ আসতো। 3 ভাগে তো বাকি টাকা কারা খেয়েছে? আপনি তো জানেন যে রাশিয়া একটা দুর্নীতিগ্রস্ত দেশ। সবচেয়ে বড় বড় মাফিয়াগুলো রাশিয়াতে থাকে এবং ইটালিতে থাকে, কলম্বিয়াতে থাকে, ব্রিটিশ কলম্বিয়াতে থাকে। তো এরকম রাশিয়ার এই প্রকল্পের সাথে রাশিয়ার দুর্নীতিবাজরা আছে, এবং সেই দুর্নীতিবাজদের কবলে পড়ে মানে এখানে এই যে বালিশ কেলেঙ্কারি হয়েছে, একটা বালিশের দাম নাকি 16,000 না কত হাজার টাকা, এবং সেই বালিশ নিচতলা থেকে যেখানে থাকবে সেখানে উঠানো ক্যারিং কস্ট এটা নাকি 5,000 টাকা। একটা বালিশ ধরুন গাড়ি থেকে, ট্রাক থেকে নামিয়ে সেই যে রেস্ট হাউস করা হয়েছে সেই রেস্ট হাউসের রুমে নিয়ে যাবে, তাকে এই বালিশ মাথায় করে নিয়ে যাবে, পার বালিশ, প্রতি বালিশ 5,000 টাকা করে। এবং এই বালিশটা কেমন এবং এই বালিশ কত আরাম, এই জন্য বাংলাদেশের যে প্রথিতযশা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন তার খুব শখ, তার খুব ইচ্ছা তিনি যদি এমন একটা বালিশে একটু শুইতে পারতেন। তাহলে বোঝার চেষ্টা করুন যে দুর্নীতির ফ্যান্টাসিটা
কোন জায়গায় চলে গিয়েছে। তদ্রূপ এই যে রূপপুর পরমাণু কেন্দ্র, সেখান থেকে আপনি যদি বঙ্গবন্ধু টানেল আসেন, সেখান থেকে পদ্মা সেতু আসেন, সেখান থেকে মেট্রো রেল আসেন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কথা চিন্তা করেন, ঢাকা চিটাগাং হাইওয়ের কথা চিন্তা করেন, যত বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে যেগুলো 5,000 কোটি টাকার উপরে এক একটা প্রকল্প, সেই সকল প্রকল্পে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং কারা কারা করেছে এবং এদের সিন্ডিকেট কত বড়। এখন এগুলো চিন্তা করলে আজিজ এবং বেনজিরকে মনে হবে শিশু, একেবারে অবোধ শিশু। এনএসআই একজন কর্মকর্তার ওয়াইফের অ্যাকাউন্টে 120 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। এটা তখন মনে হবে যে একটা বালুকণা, দুর্নীতির একটা বালুকণা। কিংবা স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভার, তার 400 কোটি টাকার সম্পত্তি, কিংবা একজন ওসি প্রদীপ, তার 1000 কোটি টাকার সম্পত্তি, এগুলো সব একেবারে বিন্দুকণা মনে হবে যদি সার্বিক অর্থে যে সিন্ডিকেটটি এখন দুর্নীতির ময়দানে সক্রিয় রয়েছে। এবং এই সকল সিন্ডিকেটের যারা বাবা, যারা দাদা, যারা বড় ভাই, আমরা তাদেরকে চিনি। এদেরকে আমরা সবাই হোয়াইট কালার্ড ম্যান বলি। মানে সমাজে বিভিন্ন পদ পদবিতে বসে তারা নীতি কথা বলেন, সমাজকে নেতৃত্ব দেন, রাষ্ট্রকে নেতৃত্ব দেন, এরকম অনেক লোক আছে। কিন্তু তলে তলে এরা হলো চোরের বাবা, মানে চোর সিন্ডিকেটের বাবা। তলে তলে এরা হলো যাকে বলা হয় ডাকাত সিন্ডিকেটের নেতা। তলে তলে এরা হলো লুটেরা সম্প্রদায়ের নেতা। এই সকল লোকগুলো সম্মিলিতভাবে তাদের যে সিন্ডিকেশন রয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পেট্রোল থেকে কেরোসিন, কেরোসিন থেকে সিএনজি, সিএনজি থেকে এলএনজি, সব জায়গাতে তারা তাদের যে লোভের নখ, লোভের জিহ্বা, এগুলো তারা বসিয়ে দিয়েছে। এগুলো বসিয়ে দেওয়ার ফলে কি হলো, তারা তাদের স্বার্থ হাসিল করেছে। হাসিল করে এমন একটা পর্যায়ে চলে গেছে তাদের ভয়, লাজ, লজ্জা বলতে কিছু নেই। এই বেনজির যখন ক্ষমতায় ছিল তখন তিনি পুলিশ বাহিনীদেরকে সততার সবক দিতেন, এইভাবে তোমরা সত্যতার সাথে দায়িত্ব পালন করবে। এখন চিন্তা করেন তো, এই যে তার দুর্নীতির এটা যদি কিয়দাংশ সত্য হয়ে থাকে, তাহলে তাদের সেই বক্তব্য সেদিন যারা শুনেছে তাদের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া এখন হচ্ছে। এরপর তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে, শুদ্ধাচার পুরস্কার। মানে তিনি নিজে সৎ থেকেছেন এবং পুরো বাহিনীকে সৎ করেছেন। যে লিডার, পুলিশ লিডার, তিনি সেই পুরস্কার পেয়েছেন, জাতীয় শুদ্ধাচার পুরস্কার। স্বয়ং প্রধানমন্ত্রী তাকে এই পুরস্কার দিয়েছেন। আর সেই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত লোকের বিরুদ্ধে এই কথাবার্তা হচ্ছে। তো সেই সময় যখন তার উর্দি ছিল, পোশাক ছিল, তখন যে অহমিকা নিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, ছোট ছোট দুর্নীতিবাজদেরকে নানা উপদেশ দিতেন। এখন বেনজির এবং আজিজ সাহেব সম্পর্কে অনেক বড় বড় মানুষ, বড় বড় দুর্নীতিবাজদের হোতা, পিতা, নেতা, তারা যে সকল কথাবার্তা বলছেন, রাগ কন্ট্রোল করা যাচ্ছে না, মেজাজ ঠিক থাকছে না, পুরো শাসন ব্যবস্থাকে, রাষ্ট্রযন্ত্রকে ফোকলা করে দিয়ে এরা যে কথাবার্তা বলছে, তাদের জন্য শুধুমাত্র এতটুকু আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই বেনজির আজিজ সাহেবকে যে তুমি দৃষ্টান্তমূলক শিক্ষা দিচ্ছ, এর চাইতেও অধিকতর দৃষ্টান্তমূলক শিক্ষা তুমি তাদেরকে দাও। আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি, আফসোস নেই, কোনো অভিযোগ নেই, আল্লাহ, এটা আমাদের জন্য শিক্ষা। কিন্তু আমরা যেন তৃপ্তি সহকারে, নয়ন ভরে ওই সকল পাপিষ্ঠদের পরিণতি দেখতে পারি, আল্লাহ তুমি সেই সুদিন আমাদেরকে দাও। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।